দল যদি চান, জনাব তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেব যদি চান যে গোলাম মোল্লা রনি প্রধানমন্ত্রী হবেন, সমস্যা কোথায়? কোনো বাঙালি আমাদের স্বাধীনতার স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি, শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকি। জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, মানে গল্প, রবিন হুডের গল্পকেও হার মানিয়ে দর্শক একটু মিলাচ্ছিরা দিয়া বাক্যবিত্র হয়ে নিলাম, কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম মোল্লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাও করে দিকে দুই দিকে দুইটাকে বাইন্দা তারপর ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢোকানো হইবে। তবে গোলাম মোল্লা রনি তিনি যে হারে হারে দুষ্ট সেটা কিন্তু ভাই সত্যি। তবে দুষ্টামির ঘটনা শুরু করেছে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে গোলাম মোল্লা রনির বিস্ফোরক মন্তব্য যে তিনি একজন যৌনকর্মী ছিলেন। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার শরীর কি বেশি খারাপ? জি। কি হয়েছে? এটা ক্লান্তি আর কিছু না। কালকে রাত ঘুমাতে পারি না, সারা রাত অফিসে আসছি, আসার পরে কাজ করে মধ্যে কারেন্ট চলে গেল, শুয়েছিলাম, এই উঠলাম, এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি। আচ্ছা, রোজা কি আছো? হ্যাঁ, রোজা আছি। আমরাও রোজা আছি। তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। এটা আমার মেন্টাল, আমি আগে বলছি বারবার, এটা আমার জন্য মানসিক একটা অসন্তোষ তৈরি করে। এই জিনিসটা মানে তোমরা হয়তো যে জিনিসটা যেভাবে ভাবছো বা করতেছো, আমার দিকটা ভাবতে হবে। তোমরা ফোন করলে বা তোমরা কথা বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এটা আমাকে আরো অসুস্থ বানাই ফেলে। আমার পুরো এই যে আসছো, কোনো কথা নাই, বার্তা নাই, সারপ্রাইজ, পুরো ঈদটা হারাম হয়ে গেছে। আবার যে তোমরা ঢাকাতে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, আমি কিছু জানি না। আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার উপর চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো করতে পারতেছি না। ঠিক আছে, আর তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছো কেন? জেসিকা কোথায়? জেসিকা আসছে না চিটাগাঙে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন কি করব বলো না। তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা। না, আমার জন্য এটা কিছু করা সম্ভব না, লাভ হচ্ছে না, বরং আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মন বিষাই যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে দুপুর বেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাও, প্রতিদিন একটু দেখা করো, একটু তোমার টাচে থাকি, গার্ডিয়ান না তুমি আমাদের। না, এটা হবে না, এটা সম্ভব না। এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি, যদি কখনো আই উইল কল ইউ, এটা সম্ভাবনা। আমি ওই জিনিসটা আমার হয়ে গেছে, আমার জীবনের একটা ম্যাপ আছে। আচ্ছা, তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটং চলে যাও, আমি চলে গেছি। না, চলে যাও নাই, এটা যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ।
আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে, আচ্ছা দেখো, একটু ভালো জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে। কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইনটা কেটে দেবো। আমি ক্লেম করছি আমি বলছি যে নো ক্লেম না, তুমি বারবার বলতেছো আমি অমুক আমি অমুক আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে অ্যালাউ করতেছি। কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর আবার অন্য স্বার্থের কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না না না, কখনোই না, কখনোই না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিল এগুলো কি এমনি বলেছিল? এমনি বলেছিলাম, এমনি বলেছিলাম। হ্যাঁ, এটা আবেগে, এটা আবেগের কথা। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি, আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে? আমার কাছে তাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম, আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে গেছিলাম। আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না, বাট আমি এই কাজটা করেছিলাম। যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরো শক্তি আছে। আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা বলে। এই শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি? বলো। শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, রুমে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, দ্যাট ইজ ভেরি রং এন্ড অড, ভেরি রং এন্ড অড। তুমি দেখেছো, আমি কিন্তু চুপ করেছিলাম। উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না, 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম। উনি আমাকে বলছে বলো বলো বলো। না না না, এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন, আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, এমনি দেখে বোঝা যায় না বোকা শোকা, কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে পাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি 1 সেকেন্ড তার সাথে টিকতে পারবা না। এই কথাগুলো তোমাকে বলছি, বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে? বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। বুঝছো? আমি তো শোনো, আমি তো মিথ্যা কথা বলি না, এটা তো তুমি জানো, তাই না? আচ্ছা, এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। ওই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি আমি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না। তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম। মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেও। আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কুকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে
আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিচ্ছে যে না ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে? বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরো জিনিস আছে বলে আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউয়ের কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম। এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর। তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবো না। এটা বলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে। তুই আকাম কুকাম করবি মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করবো, প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন? সেই মহিলার ভাই নাই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলারা ছেড়ে দিল। আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে। চলেন। হাজবেন্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ে প্রপোজ করতো? আমাকে বললি ভাই, ও কখন আমাকে মানে প্রেম করার জন্য অফার করে। ও জানে আমার হাজবেন্ড আছে, বুঝছেন? এবং হাজবেন্ড থাকার পরও সে আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো, বুঝছেন? তখন বলি কি, দেখেন আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন, তখন সে চুপ হয়েছে, তার কিছু বলতো না। আবার ধরেন অনেকদিন পর গিয়ে আবার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি, ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি, তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো পরে সে আমাকে বললো যে না, আমি এক কাজ করি, হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে, আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিবো। আবার যেতে বললো যে না, যেহেতু মা মানে আমার আম্মা আছে, হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম, তারপর আমি একটা রুমে থাকবো, সবাইকে নিয়ে রেডিসনে আসো, ওখানেই বিয়েটা হবে। আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা মানে ওসি বলে, সিবিআই এর একজন ওসি, ওনার ফুল ফ্যামিলি, তারপর হচ্ছে আমার একটা ফুফাতো ভাই, আরো কিছু গেস্ট, তারপরে আমাদের টিপসের যিনি হুজুর উনি, তারপরে হচ্ছে আপনার কাজী, এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম। শুক্রবার দিন জুমার ঠিক আগে করে বিয়েটা হলো। তারপর কাজী সাহেব ওখানে গেলেন, যাওয়ার পর ও বললো আজকে 13 তারিখ, এই জন্য আপনাকে 13,000 টাকা দিলাম, আজকে যদি 30 তারিখ হতো আপনাকে 30,000 টাকা দিতাম, কাজীকে বলছে। আবার আমাদের হিপসের যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে 2,000 টাকা দিয়েছে। দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল, খেলো আমাদের জন্য আবার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে। আচ্ছা, এরপরে সে শুক্রবার শনিবার রোববার দিন 1:30টার সময় চলে আসছে রোববার। এর মধ্যে তার বড় ছেলের বিয়ে হলো। বড় ছেলে বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো? বলে কি হ্যাঁ তুমি আসো। আমি বললাম আমি গেলে আমি কি পরিচয় দিব, কি সবার সাথে পরিচয় করা দিব না? বলে কি আসলে এই মুহূর্ত থেকে সম্ভব না, তাহলে তুমি বেটার হয়
মানে আমি বলি তাহলে আমি না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সাথে দেখা হবে, আমি কি ওখানে অভিনয় করা সম্ভব না। বলকি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বেটার মনে করো ওটাই করো। আমি আসলাম না বিয়েতে, ছেলের বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি হয়েছে ওনা বলবি। রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে, বলে কি বাইরে তোমার জন্যই করেছি, তবে ওদেরকে একবার নিয়ে আসলাম। যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ও ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যা আমাকে চলে আসছে। আমি বলি কি সমস্যা আমাকে বলো তো, বলে কি এখনই বের হবো। আমি বলি কি, বলে কি আমি এখন পুলিশকে কল দিব। আমি কল দাও, তুমি পুলিশ আনো, আমিও মিডিয়াকে ডাকবো। আমি তোমার ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের অফিসে আসতে পারবো না, তোমার সাথে কথা বলতে পারবো না, এটা কি ধরনের নিয়ম? হ্যাঁ, তো ও দেখি সত্যি সত্যি পুলিশ কল দিব। কল দেওয়ার পরে ওই যে সাভার থানা থেকে আসলো, আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে ফার্স্ট ওয়াইফ। তো সেও অন দা ওয়েতে সাভার থানায় পুলিশ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে। বলকে ও তাই নাকি, টাকা চাইতে এসছি? তাই বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে, কি আসু বিষয় বলো, আমি যদি টাকা চাইতেই আসি বল। তো বলে কি আপনি কি? আপনি কি? আমি ওর ওয়াইফ। বলে কি আপনার কাবিন আছে? আমি কি হ্যাঁ আছে। এখন আমিও বোকামি করলাম, আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল। আমি বলছি মামা কাবিনটা একটু পাঠান তো। ঠিক আমার মোবাইলে দিয়েছে, ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে। আমি বলি কি ভাই নিয়েন না, কারণ আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে, আপনারা নেবেন না, এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, পরে আবার বসলো, বসার পরে ওই ফার্স্ট ওয়াইফ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছি, আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা। আমি বলবো তাই নাকি? বললাম বলো রনি তুমি 7 বছরের বাচ্চা, তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি। তারপর আমি বলি কি কাহিনী সুন্দর লাগে, মিথ্যা এভাবে বলতে হয় না। হ্যাঁ, আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা বলতে বলছো, আল্লাহ গজব পড়বে না তোমার উপর? বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে, আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে। তারপর আমি বলি কি ভাই দেখেন আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম, আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম, সে বারবার বোঝায় আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে। এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে, আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব? যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের 2টা জায়গায় সমস্যা হয়েছে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো? তখন পুলিশটা খুবই বোঝালো তাকে, বোঝায় বলে কি স্যার ও আরো অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা, না আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই তার ভাষ্য। এটা কোন থানা? শাহবাগ থানা? শাহবাগ থানা, হ্যাঁ শাহবাগ থানা। কতদিন আগে ঘটনা এটা? এটা হচ্ছে এই ধরেন 1.5 মাস আগে, 1.5 মাস। হ্যাঁ, শাহবাগ থানা থেকে আচ্ছা গেছে। আমার পুলিশ কে গেছিল, ওসি নিজে নাকি অন্য কেউ? না, ওসি পাঠিয়েছে, ওই দুজন ওই যে টহলে থাকে না যারা 999-এর, হ্যাঁ ওদেরকে পাঠিয়েছিল আর কি। তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না, ম্যাডাম খুব কান্নাকাটি করছে, আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না। ওরা পুলিশরা অনেক বোঝালো, যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন, সে যা বলছে সব মিথ্যা বলছে। আচ্ছা, তারপরে এরপরে আমি অনেক বুঝাইতে চাই। আমি বলি কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি, আমি হয়তো 10টা মিনিট এখানে বসতাম, কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার। তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে, মানে আমার মেয়ের ব্যাপারে আর কি। বলছি আমি তো আগামীকালই চিটং চলে যাব, আমি আমার মেয়ের এর বিষয়টা, আর ও যে খুবই অসুস্থ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, আমি ওকে একটু দেখতে আসছি ভাই, এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে। আচ্ছা, এটার পরে সে ওদের কাছ থেকেও কাবিনটা নিতে চাইলো, ওরা দেয়নি। এরপরে কি করেছে, আমি বের হয়ে শাহবাগ থানার ওসিকে ফোন করলাম। ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জায়গায় আমরা পাচ্ছি না, আপনাদেরটা আপনারা সামলান তো, কোনো মিটিং টিটিং করতে পারবো না। হ্যাঁ, আমি কি করলাম, বলি কি এখানে তো চাইলে সমাধান হচ্ছে না। হ্যাঁ, আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায়,
আমি ওখানে গেলাম, ধানমন্ডি বাসায় গেলাম, গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে। হ্যাঁ, এটা আমার বিয়ে ছিল। ধানমন্ডি বাসায় যখন গিয়েছি, এর মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে কারণ ছেলে বউ তো মহাদজ্জাল। হ্যাঁ, তো কি করেছে, যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে। আমাকে বলি কি তুমি কোথায়? আমি বলি কি আমি ধানমন্ডির বাসায়। বলে কি তুমি এখন বের হয়ে যাও। আমি বলি কি কেন, তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন দেখে ওরা নিউ মার্কেট থানায় গিয়ে আমার নিউ মার্কেট থানা থেকে টহল 999 পুলিশ গুলো পাঠিয়েছে। পাঠানোর পরে সেম থিং নিউ মার্কেট থানার ওসি কে বলছে যে আমি তাকে হ্যাপনোটাইজ করে বিয়ে করেছি, হ্যান্ড ত্যান কাছে যায়। এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না। আমি বলি কি কেন, এটা আমার হাজবেন্ডের বাসা, এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে। ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলের বউ? বলে কি হ্যাঁ। এখন তারপর বলে কি আপনি আসেন। আচ্ছা, এসে দেখি এরা দুইজন বসে আছে, ওই মহিলা আর এই বসে আছে। বসে থাকার পরে আমাকে বলে কি উনি কি? আমি বলি আমার হাজবেন্ড। বলে কি কেমন হাজবেন্ড, আপনার কাবিন আছে? আমি বলি কি অবশ্যই আছে, দেখেন কাবিনটা দেখেন। বলে কি দেন তো আপনার কাবিনটা, একটু ভাই দেওয়া যাবে না, আপনি এমনি দেখেন। তখন দেখি যে সে আমাকে বিভিন্ন ভাবে জেরা করছে, আমার এত অপমান লাগছে, কান্না আসছে। আমি বললাম যে ভাই দেখেন, সত্যি কথা যেটা, সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলা সবকিছু ক্লিয়ার করেছি। সে এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না। তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার, সে কালো জাদুর শিকার, নাইলে সে কন্টিনিউসলি আজকে 1.5 বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ। তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে আপনার মোবাইলটা দেন। মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কাবিনটা নিল। নেওয়ার পরে বলে কি আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে, এখানে মিটিং হবে, আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম? আমি বলি কি আমি এত রাতে কোথায় যাবো, আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি, রাতটা আমার হাজবেন্ডের বাসায় থাকি, আমি তো এত রাতে আমি কোথায় যাবো একা আমি। বলে কি না আপনি ওখানে যেতে পারবেন না। আমি বলি কি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের বাসায় যেতে পারবেন, এটা কেমন কথা? তাই তো আমি থানায় বসে থাকি। বলে কি না থানায় বসে থাকা যাবে না। আমি বলি কি তাইলে আমি করবো কি? বলে কি আপনার কেউ নাই? তো আমি অনেকক্ষণ পরে প্রায় 12টা, আমি বলি আচ্ছা ঠিক আছে আমার একটা মামা আছে, আমার মানে মামা শ্বশুর আর কি। তো আমি বলি তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে। তারা কি করলো, পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে। পুলিশ একদম বাসায় দিয়ে কাছে দিয়ে আসছে। তারপর দিয়ে মিটিং করার কথা, অনেকে কয়েকবার ফোন দিয়েছে, ফোন ধরে না। এর মধ্যে সে সেই কাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাং পাঠিয়ে দিয়েছে, বুঝছেন? আমি তো ঢাকা, আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে। আমি বলি কি চিঠি? বলে কি এই যে ওর অফিসের অ্যাড্রেস বলেছে। আমি বলি কি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন, যেহেতু আমি নাই। হ্যাঁ, রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে যেদিন মিটিং হওয়ার কথা তারপর দিনের পর দিন 4টার সময় মিটিং এর ডেট দিয়েছে সে। তো আমি গেছি, আমি যখন নামাজ পড়তে গেছি উপর আসর নামাজ, তখন আমার আরো 2টা মামা শ্বশুর ছিল, মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে। তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে কাজীর সামনে, এখন মানে তার আর কিছু করার নাই। এই হচ্ছে গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা, আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম কি করতে হবে বলেন। তখন সে বললো যে ভাই আমি আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি তো স্ত্রী ফারজানার কথা বলে দেবো। এটা বলা হয়, সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না তো ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তা আমি এত কষ্ট পাইতাম না।
আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম। ওই যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলি নেই। এখন 3-4 দিন আগে সে আবার আসলো, ভাই অনেক চেষ্টা করলাম, সে আমার সাথে থাকবে না, সে আসলে তার সম্পত্তি এগুলি লাগবে, সে আমার সাথে থাকবে না, এখন আমারে ভাই আপনি কিছু একটা করেন। বললাম কি করবো আপা, আমার কাছে যে সুযোগ আছে আমি তারপরে সংসারে ওরে বলে করতে পারবো, ওর সাথে আমি কথা বলতে পারবো না, আপনি করেন, যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার বক্তব্য এগুলো আমি চালাইতে পারি। তো বললো না ভাই আপনি একটা কাজ করেন, পোস্ট করেন। আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি, আমি করাইছি আপনাকে দিয়ে, ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে, এরকম কিছু একটা লিখে পোস্ট করেন। তখন আমি এই যে 2 দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী। তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা, উনি ওই মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে। অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে, এটা করলো। ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।